15ই আগস্ট 1947। সংগ্রাম, স্বপ্ন আর মুক্তির এক গভীর গল্প। 200 বছরের পরাধীনতা থেকে এক নতুন ভোরের দিকে যাত্রা। এক প্রাচীন দেশের গল্প শুরু। কল্পনা করুন সেই ভারতবর্ষকে, যার বন্দরে বন্দরে ছিল সোনার ফসল, মসলিনের কাপড় আর মশলার সুগন্ধ। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষ ছিল পৃথিবীর অন্যতম ধনী ভূখণ্ড। এর বস্ত্র, মশলা আর হস্তশিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর ইউরোপ পর্যন্ত। সপ্তদশ শতকের শুরুতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা প্রথম ভারতের মাটিতে পা রাখে, তারা এসেছিল কেবল ব্যবসা করতে, শাসন করতে নয়। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। যে কোম্পানি একদিন মশলার বিনিময়ে রূপো দিত, সেই কোম্পানি একদিন হয়ে উঠবে গোটা উপমহাদেশের ভাগ্যনিয়ন্তা। ধীরে ধীরে বদলে যাওয়া এই সম্পর্কের গল্পই ছিল প্রায় 200 বছরের পরাধীনতার প্রথম অধ্যায়। 1600 সালে রানী প্রথম এলিজাবেথের রাজকীয় সনদ নিয়ে যাত্রা শুরু করেছিল এই কোম্পানি, যার পরিণতি সেদিন কেউ কল্পনাও করতে পারেনি। তারা যে সনদ পেয়েছিল, সেই সনদে ছিল তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করতে পারবে ভারতীয় উপমহাদেশে। বণিকের ছদ্মবেশে শাসক। 1757 সালের এক গ্রীষ্মের সকাল। বাংলার আকাশে তখনও কেউ জানত না ইতিহাসের মোড় ঘুরে যেতে চলেছে চিরতরে। পলাশীর আমবাগানে মুখোমুখি হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভের বাহিনী। যুদ্ধের ফলাফল আগে থেকে স্থির হয়ে গিয়েছিল। বিশ্বাসঘাতক ছিলেন সেনাপতি মির্জাফরের ষড়যন্ত্রে। অস্ত্রের চেয়ে বেশি কাজ করেছিলেন সেদিন ষড়যন্ত্র আর ঘুষ। এই একটিমাত্র যুদ্ধই বদলে দিল উপমহাদেশের ভবিষ্যৎ। 1764 সালের বক্সারের যুদ্ধ শেষে কোম্পানি পেল বাংলা, বিহার, ওড়িশা দেওয়ানি অধিকার। বণিকরা এখন রাজস্ব আদায় করে, বিচার করে, শাসন করে। তারা এখন প্রকৃত শাসক। এরপর দেখব 1857 সালের সেই প্রথম আগুনের ফুলকি। এনফিল্ড রাইফেলে কার্তুজের ব্যবহার। যেখানে একটা গুজব ছড়ানো হয়েছিল যে কার্তুজের মধ্যে ওপরের যে প্রলেপটা দেওয়া আছে সেটি গরু এবং শূকরের চর্বি দিয়ে করা। ধর্মীয় অনুভূতিতে এখানে আঘাত হানে, আর তা থেকে জ্বলে উঠেছিল বিদ্রোহের প্রথম আগুন। ব্যারাকপুরের সেনা ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম অস্ত্র তুলে নেন ব্রিটিশদের বিরুদ্ধে। মুহূর্তে বিদ্রোহে আগুন ছড়িয়ে পড়ে মিরাট, দিল্লি, কানপুর, লখনৌয়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তরবারি হাতে যুদ্ধক্ষেত্রে নেমে ওঠেন প্রতিরোধের প্রতীক। এই বিদ্রোহ ছিল কেবল সৈনিকদের নয়, কৃষক, জমিদার, রাজন্যবর্গ সকলে একে একে যোগ দেন এই লড়াইয়ে। সামরিক শক্তির কাছে বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এটি প্রমাণ করে দেয় পরাধীন ভারতের বুকে প্রতিরোধের আগুন কখনো নেভেনি। ইতিহাসবিদরা 1857 সালের এই বিদ্রোহকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন। জাতির জাগরণ কংগ্রেসের জন্ম। বন্দুকের বদলে যুক্তি, বিদ্রোহের বদলে সংগঠন, নতুন এক লড়াইয়ের কৌশল শিখছিল ভারত। 1885 বোম্বাইয়ে গঠিত হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। শুরুর দিকে এটি ছিল শিক্ষিত মধ্যবিত্তের একটি সংগঠন, যারা বিশ্বাস করতেন সাংবিধানিক আলোচনার মাধ্যমে অধিকার আদায় সম্ভব। দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলের মতো যারা নরমপন্থী নেতারা ছিলেন, তারা যুক্তি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টের দরজায় কড়া নাড়ালেন। সেই সময়ের সঙ্গে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, যারা লালবাল পাল নামে পরিচিত, তারা ধীরে ধীরে চরমপন্থী, অর্থাৎ তারা যুদ্ধের দ্বারা, লড়াইয়ের দ্বারা নিজের অধিকার কেড়ে নেওয়ার দাবি রাখে। তিলকের কণ্ঠে ধ্বনিত হলো নতুন উচ্চারণ, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই দুই ধারার মধ্যে টানাপোড়েনেই পরবর্তীতে জন্ম দেবে স্বাধীনতা আন্দোলনের একাধিক নতুন রূপ। বাংলার বুকে ক্ষত, বঙ্গভঙ্গ ও স্বদেশী।
এক কলমের খোঁচায় ভাগ হয়ে গেল একটি মায়ের বুক, আর তা থেকেই জন্ম নিল এক নতুন প্রতিরোধ। 1905 সালে ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক অজুহাতে দ্বিখণ্ডিত করলেন বাংলাকে। তিনি দেখালেন যে বাংলার আয়তন অনেক বড়, বাংলাকে ঠিকঠাকভাবে যদি প্রশাসন করতে যায় তাহলে বাংলাকে দুটি ভাগে ভাগ করতে হবে। কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছিল আসল উদ্দেশ্য হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য তার ফাটল ধরানো। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জ্বলে উঠল স্বদেশী আন্দোলন, বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্পের জাগরণ। এই আবেগঘন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখালেন এক অভিনব পথ। তিনি হিন্দু মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে দিলেন এবং ঐক্যের একটি বার্তা দিলেন, এবং জনরোষের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হলো ব্রিটিশ সরকার। 1911 সালে শেষমেশ ব্যাপক গণ আন্দোলনের চাপে বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয় ব্রিটিশ প্রশাসন। একজন ব্যারিস্টার থেকে হয়ে উঠলেন মহাত্মা। দক্ষিণ আফ্রিকায় এক রেল স্টেশনে ছুড়ে দেওয়া হয়েছিল তাকে, এই ভারতীয় ব্যারিস্টারকে। সেই অপমানই বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। কার কথা বলা হচ্ছে এখানে? মোহনদাস করমচাঁদ গান্ধী। 1915 সালে গান্ধীজি ভারতে ফেরেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে। চম্পারণের নীল চাষিদের দুর্দশা আর খেড়ার কৃষকদের কান্না তাকে টেনে আনে মাটির কাছাকাছি। এখানে প্রথম প্রয়োগ করা হয় তার অহিংস সত্যাগ্রহের দর্শন। ধীরে ধীরে এই সাধারণ মানুষটি হয়ে ওঠেন লক্ষ কোটি ভারতবাসীর কণ্ঠস্বর। খালি পায়ে সাধারণ ধুতি পরে তিনি হেঁটে বেড়ান গ্রাম থেকে গ্রামে। মানুষ তাকে ডাকতে শুরু করে নতুন এক নামে, মহাত্মা, অর্থাৎ মহান আত্মা বা মহান আত্মা। গান্ধীজির অহিংস আন্দোলনের দর্শন পরবর্তীতে মার্টিন লুথার কিং ও নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতাদেরও অনুপ্রাণিত করেছিল। জালিয়ানওয়ালাবাগ এক রক্তাক্ত বিকেল। বৈশাখী উৎসবের আনন্দমুখর বিকেল হঠাৎই পরিণত হলো ইতিহাসের এক নির্মমতম অধ্যায়ে। 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল হাজারো নিরস্ত্র মানুষ। এক শান্তিপূর্ণ সমাবেশে চারদিক দেওয়াল ঘেরা মাঠের একমাত্র প্রবেশপথ বন্ধ করে জেনারেল ডায়ার নির্দেশ দেন নির্বিচারে গুলি চালানোর। কয়েক মিনিটেই শত শত নিরপরাধ মানুষের রক্তে ভিজে যায় মাঠের মাটি। প্রাণ বাঁচাতে অনেকে ঝাঁপ দেন কুয়োর ভেতর। এই নৃশংসতার খবর সারা দেশে ছড়িয়ে পড়লে জন্ম নেই এক অপ্রতিরোধ্য ক্ষোভ ও নতুন ঐক্য। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। অসহযোগ থেকে চৌরি চৌরা। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ভারতবাসী শিখল এক নতুন অস্ত্র, অসহযোগিতা। 1920 সালে শুরু হয় অসহযোগ আন্দোলনে। মানুষ ব্রিটিশ স্কুল, আদালত, চাকরি বর্জন করতে শুরু করে। বিদেশি কাপড় পুড়িয়ে চরকায় সুতো কাটা হয়ে ওঠে স্বাবলম্বনের প্রতীক। সারা দেশ যেন একসাথে বলে ওঠে আর নয়। কিন্তু 1922 সালে উত্তরপ্রদেশে চৌরি চৌরায় উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দিলে প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ। অহিংসা নীতিতে অবিচল গান্ধীজি তাৎক্ষণিক আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। এক কঠিন কিন্তু নীতিনিষ্ঠ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে অনেকে হতাশা হলেও ইতিহাস গান্ধীজির নৈতিক দৃঢ়তাকেই মনে রেখেছে। এরপর আসি ডান্ডি অভিযানে। ডান্ডি পথের 240 মাইল। এক বৃদ্ধ মানুষ, একটি লাঠি আর সমুদ্রের দিকে 240 মাইলের পথ, এভাবেই কেঁপে উঠল এক সাম্রাজ্য। 1930 12ই মার্চ 78 জন অনুসারী নিয়ে সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করলেন গান্ধীজি। গন্তব্য গুজরাটের উপকূলীয় গ্রাম ডান্ডি। উদ্দেশ্য ছিল লবণ তৈরির ওপর ব্রিটিশ একচেটিয়া অধিকার ও করের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। 24 দিন হেঁটে ডান্ডি পৌঁছে গান্ধীজি নিজ হাতে সমুদ্রের জল থেকে লবণ তুলে আইন ভঙ্গ করেন। এই সাধারণ কাজটি হয়ে ওঠে অসাধারণ প্রতীক। সারা দেশে ছড়িয়ে পড়ে আইন অমান্য আন্দোলন। এই যাত্রার খবর বিশ্বের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক ভিত্তি প্রথমবার প্রশ্নের মুখে পড়ে। রক্তে রাঙা বিপ্লবের পথ। প্রত্যেকে জানতেন ফাঁসির দড়ি অপেক্ষা করছে, তবুও পিছপা হননি এই তরুণেরা। অহিংস আন্দোলনের পাশাপাশি চলছিল আর এক প্রতিরোধ, সশস্ত্র বিপ্লবের পথ। ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু হাসি মুখে মেনে নেন ফাঁসির দড়ি।
এর আগে কিশোর ক্ষুদিরাম বসু হয়ে উঠেছিলেন ভারতের সর্বকনিষ্ঠ শহীদদের একজন। চন্দ্রশেখর আজাদ শপথ নিয়েছিলেন কখনো ব্রিটিশদের হাতে জীবিত ধরা না দেওয়ার। নিজের কথা রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ আজও অনুপ্রেরণা যোগায় লক্ষ তরুণকে। ভগৎ সিং বিশ্বাস করতেন প্রকৃত বিপ্লব মানে বোমা পিস্তল নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে মানুষের চিন্তার জাগরণ ঘটানো। সুদূর প্রবাসে আরেক যুদ্ধ। দেশ থেকে হাজার মাইল দূরে বিদেশের মাটিতে গড়ে উঠল আরেকটি সেনাবাহিনী, মুক্তির স্বপ্ন নিয়ে। কংগ্রেসের রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করে সুভাষচন্দ্র বসু পাড়ি দিলেন জার্মানি, পরে জাপানে। সেখানে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ INA, প্রবাসী ভারতীয় ও যুদ্ধবন্দীদের নিয়ে তৈরি এক বাহিনী। নেতাজি নামে পরিচিত এই নেতা তরুণদের ডাক দিলেন, রক্ত দাও, স্বাধীনতা পাবে। আজাদিন ফৌজ সীমান্তে পৌঁছেও যুদ্ধে হার মানে, কিন্তু পরবর্তীতে তাদের বিচার সারা দেশে জাগিয়ে তোলে জাতীয়তাবাদী চেতনার নতুন ঢেউ। লালকেল্লায় INA সেনাদের বিচারের প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ। এই ঘটনাই ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। ভারত ছাড়ো শেষ লড়াই। যুদ্ধ তখন গোটা বিশ্বকে গ্রাস করেছে, আর ভারত প্রস্তুত হচ্ছিল তার শেষ ও সবচেয়ে বড় লড়াইয়ের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে যুক্ত করা হয় জনমত ছাড়াই। ক্রিপস মিশনের আলোচনা ব্যর্থ হলে ধৈর্যের বাঁধ বাঁধে। 1942 সালে 8ই আগস্ট বোম্বাইয়ের ময়দানে গান্ধীজি ঘোষণা করেন, চূড়ান্ত ডাক করেঙ্গে ইয়া মারেঙ্গে, করবো নয়তো মরব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে না বলেই তো ভারতকে যুক্ত করা হয় না, এবং সেখানেও 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখনও কিন্তু ভারতকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস রাখা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও গান্ধীজি বুঝতে পারেন সেই একই খেলা চলছে। রাতারাতি গ্রেপ্তার হন শীর্ষ নেতৃত্ব, কিন্তু আন্দোলন থামেনি। সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক সবাই রাস্তায় নেমে নিজেদের মতো করে লড়াই চালিয়ে যান। এই আন্দোলনই প্রমাণ করে দেয় ব্রিটিশদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। এই আন্দোলনের পরই ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতে তাদের শাসন ধরে রাখা আর সম্ভব নয়। মাঝরাতের আগে দেশভাগের যন্ত্রণা। স্বাধীনতার আনন্দের ঠিক পাশেই লুকিয়েছিল ইতিহাসের এক গভীর বেদনা। যুদ্ধ বিধ্বস্ত ব্রিটেনের আর শাসন চালানোর সামর্থ্য ছিল না। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন দ্রুত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। সাম্প্রদায়িক উত্তেজনা আর মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবির মুখে অনিবার্য হয়ে ওঠে দেশভাগ। একটি কলমে রেখায় ভাগ হয়ে যায় পাঞ্জাব আর বাংলা। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি হারান নিজের ভিটেমাটি, ছুটতে থাকেন সীমান্তের এপার ওপার। ইতিহাসের অন্যতম বৃহৎ ও করুণাময় জনস্থানান্তরের সাক্ষী হয় এই উপমহাদেশ। স্বাধীনতার এই মূল্য এত বেশি ছিল যে একে বলা হয়েছে আনন্দ আর অশ্রুর মিশ্র এক উপহার। এক নতুন ভোরের গল্প, মধ্যরাতের স্বাধীনতা। যখন গোটা বিশ্ব ঘুমিয়ে তখন জেগে উঠল একটি জাতি, 200 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। 14ই আগস্টের মধ্যরাতে সংবিধান সভায় দাঁড়িয়ে জওহরলাল নেহেরু দিলেন সেই ঐতিহাসিক ভাষণ। বহু বছর আগে করা ভাগ্যের সঙ্গে অঙ্গীকার আজ পূরণ হতে চলেছে। ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার সাথে সাথে জন্ম নিল এক নতুন স্বাধীন ভারত। পরদিন সকালে লালকেল্লার প্রাচীরে উড়ল ত্রিরঙ্গা পতাকা, অথচ এই আনন্দমুখর মুহূর্তে উপস্থিত ছিলেন না জাতির পিতা মহাত্মা গান্ধী। তিনি তখন কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে উপবাসে বসে শান্তির আবেদন জানাচ্ছিলেন। গান্ধীজির কাছে প্রকৃত স্বাধীনতা অর্থ ছিল শুধু পতাকা ওড়ানো নয়, বরং সব ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। 200 বছরের পরাধীনতা, লক্ষ শহীদের রক্ত, অগণিত মানুষের ত্যাগ আর অপেক্ষার পর ভারত পেয়েছিল তার স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা কোনো উপহার ছিল না, এটি ছিল লড়াই করে জেতা এক অধিকার। প্রতি বছর 15ই আগস্ট আমরা শুধু একটি পতাকা তুলি না, আমরা মনে করি সেই অগণিত মানুষের কথা যারা নিজেদের জীবন দিয়ে আমাদের আজকের এই স্বাধীন ভোর উপহার দিয়ে গেছেন।